ঘরের মাটিতে আরও এক হার এরপর আসলো আসলে আয়ারল্যান্ডের সাথে ওয়েস্ট ইন্ডিজের পর অনেকটা আশা করা হয়েছিল বাংলাদেশের সাথে ঘুরে দাঁড়াবে ঘরের মাটিতে, বাট সেটা হয়নি। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। দেব চৌধুরী, আপনাকে স্বাগত। আমরা তাহিদুদ্দের অনেক কথা শুনছিলাম, তিনি ব্যাখ্যা করছিলেন যে কিছুটা মনে হলো তিনি নিজের খেলা স্যাটিসফাইড, বাট কথা হচ্ছে বাংলাদেশের খেলা নিয়ে তো আসলে স্যাটিসফাইড হওয়া যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজের সাথে ঘরের মাটিতে আমরা 3টা ম্যাচে হারলাম, আয়ারল্যান্ডের সাথেও হারলাম। তাহিদুদ্দের স্বীকার করেছেন যে আয়ারল্যান্ডের সাথে না পেলে কার সাথে পারবো। খুবই ইম্পর্টেন্ট কথা পার্থ, যে আমি ওটাই শুনছিলাম যে আয়ারল্যান্ডের সঙ্গে না পারলে আর কার সাথে আমরা করব এই কাজটা। কেন যেন মনে হয় অপোনেন্ট যদি কোনোভাবে আগে ব্যাট করে 160 বা তার উপরে কোনো স্কোর করে ফেলে, বাংলাদেশ হয়তো ধরেই নেয়, তারা হয়তো মুখে বলে না কিন্তু তাদের ভেতরে ভেতরে বোধহয় ওই ব্যাপারটা কাজ করে যে ভাই 160 হয়ে গেছে, আমরা আর পারবো না। এই সাইকোলজিটা কাজ করেও থাকতে পারে। কিন্তু আপনি আয়ারল্যান্ডের মতো দলের এগেনস্টে একটা ভালো ব্যাটিং বা একটা ভালো স্পোর্টিং উইকেটে প্রচণ্ড ডিউয়ের মধ্যে যেভাবে বাজে ব্যাট করলেন, এই বাজে ব্যাট করাটা বাংলাদেশের নতুন কিছু না। আপনি যদি ফরম্যাট টু ফরম্যাট ভ্যারি করেন, বাংলাদেশ দেখা যাবে যে 50-60% সময়তে বাজে ব্যাট করছে। সো এই T20 এটারও একটা ধারাবাহিকতা। আপনি টানা 3 ম্যাচ হারার পর আরেকটা ম্যাচ হারলেন, তো এটাকে তো আপনি কোনোভাবে বলতে পারেন না যে বাংলাদেশ হুট করে হেরে গেছে। বাংলাদেশ হারতে হারতে গিয়ে আরেকটা ম্যাচ হারলো, দ্যাট ইজ ফাইন, যে এটাই হবার কথা। কিন্তু যেটা হবার কথা না সেটা হচ্ছে যে তাওহিদ হৃদয় যে ইনিংসটা খেললেন, শেষ পর্যন্ত উইকেটে রইলেন, চমৎকার ইনিংস খেলেছে তাওহিদ হৃদয়, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। এখন কথা হচ্ছে যে তাওহিদ হৃদয় যদি পারে, অন্যরা কেন পারছে না, বা অন্যরা কেন পারলো না? আপনি যদি বাংলাদেশের ব্যাটারদের শর্ট সিলেকশনের ধরন দেখেন, আপনার মনে হবে যে এরা নিজেদেরকে হয়তো বিরাট কোহলি, রোহিত শর্মা, গ্লেন ম্যাক্সওয়েল মনে করতেছে। আমি জাস্ট পারভেজ ইমনের একটা উদাহরণ দিই। তাকে হার্ড হিটার ওপেনার মনে করা হয়, সে বড় শট খেলতে পারে, ছক্কা মারতে পারে, অ্যাবিলিটি আছে, এসব কিছু আমরা জানি, মানি এবং রেসপেক্ট করি। কিন্তু একটা প্লেয়ার একটা ম্যাচে 100 করবে, তারপরের 10 ম্যাচে দেখা যাবে যে তার আর একটা 30+ স্কোর। যে বলটাতে লাস্টলি তাওহিদ হৃদয় আপনার পারভেজ ইমন আউট হলেন, ওটা কোনোভাবেই পুল শট খেলার বল না। আপনার 2 উইকেট চলে গেছে। প্রথমত হচ্ছে যে আপনি গেম অ্যাওয়ারনেসের ঘাটতিতে ভুগছেন, ম্যাচটা কোন দিকে যাচ্ছে, কতটুকু চাপে আপনি আছেন, এইটা আপনার মাথাতেই নেই, অর্থাৎ আপনি বোঝেন না, প্রায় নির্বোধের কাছাকাছি। দ্বিতীয়টা হচ্ছে যে কোন বলে আমি কোন শট চুজ করব, লেগ সাইডে খেলতে পারি বলেই খেলতে হবে। এটা হচ্ছে কি, এই পারভেজ ইমন বা এই টাইপের প্লেয়াররা এক ধরনের গোয়ার তুমি আছে তাদের মধ্যে, যে পারি বা না পারি এটা করতেই যাব, ওই যে গায়ের জোরে পাহাড় ঠেলার মতো, যে এইটা এই মুহূর্তের শট না, কিন্তু আমি শিখে আসছি, আমি হার্ড হিটার ব্যাটসম্যান, আমি খেলবো, খেলে দিলাম। এরকম একটা লিটন সবশেষ 7 বা 8 T20-তে বোধহয় 4টা সিঙ্গেল ডিজিট স্কোর আউট হয়েছেন। এটা কিন্তু লিটনের নতুন কোনো প্রবলেম না। লিটন আপনার এমন একটা ইনিংস খেলে দেবে, আপনি 1 মাস ওই ইনিংস নিয়ে কথা বলবেন, তার পরের 1 মাস লিটন একটা 30 করতে পারবেন না। এই যে বাংলাদেশ দল অধারাবাহিক, এই যে বাংলাদেশ দলের টপ ব্যাটসম্যান লিটন অধারাবাহিক, এগুলার কোনোটাই ডিফারেন্ট কোনো কিছু না, এটা একদম নিয়মিত ঘটনা বাংলাদেশ ক্রিকেটের। সো এখান থেকে বের হয়ে বাংলাদেশকে ভালো করতে হবে, ধারাবাহিক হতে হবে। এই কথাটা আমি গত 12 বছর বলছি, আগামী 12 বছর বলতে হইতে পারে, আমি জানি না, কেননা ক্রিকেটারদের মধ্যে ওই কনভিকশনের অভাব পার্থ আছে। আমরা দেখতে পাচ্ছি জাকেরের কথা যদি বলতে হয়, কালকেও আমরা দেখতে পেলাম যে এটা ওয়াইড হয়ে যাওয়া বল তিনি আসলে টেনে আবার ওই লেগ সাইডেই মারছেন। যেই প্রসঙ্গ আমরা ওয়েস্ট ইন্ডিজে বলেছি, যে প্রসঙ্গ আমরা আফগানিস্তান সিরিজে বলেছি, যে বারবার তিনি আসলে হয়তো অফসাইডে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তো ব্যাপারটা কি আসলে এরকম যে আমরা মোহাম্মদ আশরাফুলকে এনেও তাকে আসলে তার রোগটা সারাতে পারছি না? আমাদের জাকের কি মানে হারিয়ে যাচ্ছে কিনা, বা আমরা কি তাকে আর জাতীয় দলের সার্ভিস দেওয়ার মতন করে গড়ে তুলতে পারবো না? ওই জায়গাটা কি মানে শেষ হয়ে গেল কিনা? দেখেন, জাতীয় দল শেষ হয়ে গেল, জাকের কতদিন সার্ভিস দেবে, আরও ভালো করবে কিনা, এই প্রশ্নগুলো ভবিষ্যতের হাতেই তোলা থাকুক। আমরা আপাত দৃষ্টিতে যেটা দেখি, জাকিরের কোনো উন্নতি নেই। আর এই যে আশরাফুল এসে জাকেরকে অফসাইডের মাস্টার বানিয়ে ফেলবেন, এটা যারা চিন্তা করে না, এরা মোটামুটি ধরেন যে 10-এর মধ্যে 2 পাওয়ার মতো নির্বোধ, এদের মাথায় আসলে কিছু নাই। আপনি যে উদাহরণটা দিলেন অলমোস্ট ওয়াইড লেন্থের বল কিংবা ওয়াইড বল হতে পারে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সেটাও তিনি স্লোয়ার বল ছিল, লেগ সাইডে ঘোরাতে গেলেন। হয় কি, এই যে জাকিরের মতো প্লেয়াররা একটা প্রমিস নিয়ে শুরু করেছেন, শুরুতে কিন্তু তিনি বেশ ভালো কিছু ইনিংস খেলেছেন, ম্যাচ উইনিং নক ছিল, দলের জন্য ইম্প্যাক্ট ইনিংস ছিল, ভালো কন্ট্রিবিউশন ছিল, যেটা দলকে খুব চমৎকার একটা জায়গায় নিয়ে গেছে, এগুলো কিন্তু ছিল, যে কারণে জাকের দলে টিকে গেছেন। এখন যে জাকের আলী অনেক বাংলাদেশ টিমে টিকে আছেন,
এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের টিম ম্যানেজমেন্ট, সিলেক্টর এবং অন্যান্য যে আমরা কোরামের গল্প শুনি বা যে গ্রুপিংয়ের গল্প শুনি, সেই গ্রুপিংয়ের একটা নোংরা, নিকৃষ্ট, জঘন্য উদাহরণ। জাকের আলী ন্যাশনাল টিমে থাকাই তো ডিজার্ভ করে না। এখন আপনি প্রতিদিন প্রেজেন্টেশনের জায়গায় বসে তোতলান, ৭১ টিভির কর্তৃপক্ষ তাও আপনাকে রেখে দিয়েছে, এটার মানে কি? আপনার কোনো বিশেষ কানেকশন আছে, অথবা আপনাকে কেউ বিশেষ পছন্দ করে, যেখানে আপনি রয়ে গেছেন। জাকেরের ঘটনা এক্স্যাক্টলি তাই। যে প্লেয়ার ন্যাশনাল টিমে থাকাই ডিজার্ভ করে না, যে পারফরমেন্সের কারণে নাইম শেখ কিংবা শামীম পাটোয়ারিরা বাদ পড়ে যান, অলমোস্ট একই পারফরমেন্স করে জাকির দিনের পর দিন টিকে থাকে, তো জাকির তো এটাকে ভ্যালু করবেন না। সে জানে ভাই আমার পেছনে মানে বড় কেউ আছে, আমার মাথায় একটা বড়দের আশীর্বাদ আছে। সো আমি শূন্য করি, অফসাইডে খেলতে পারি বা না পারি, আমি ডান হাতি বা হাতি সোজা যে কোনো রকম ব্যাট করি, কিছু যায় আসে না। গতকালকে আমরা একটা মানে যে জিনিসটা দেখলাম যে আমাদের 5 রানের মধ্যে 3 উইকেট পড়ে গেল, তো বিশেষ করে এই ধরনের কলাপসগুলো বাংলাদেশ ক্রিকেটের নতুন নয়। তার 6 রানেও 9 উইকেট পড়ার, মানে 9 রানে 6 উইকেট পড়ার ঘটনা আপনি 1 মাস 1.5 মাস আগে দেখছেন। সেটাই আমরা দেখতে পেয়েছি। কথা হলো যে আমরা আমাদের জাতীয় দলকে কতটা মানে রিল্যাক্সেবল জায়গায় নিতে পারছে। আমরা দেখতে পেলাম যে এই সিরিজ শুরুর আগে লিটন দাস একটা বোমা ফাটিয়ে দিলেন যে তার সাথে পরামর্শ না করেই দল দিয়ে দেওয়া হয়েছে, নির্বাচককে দল দিয়েছেন, নির্বাচকদের তরফ থেকে আসলে একটা বয়ান এলো। সব মিলিয়ে আসলে আমরা এই জাতীয় দল যারা কিনা খেলবে মাঠে, তাদেরকে নির্ভর না রেখে মানে কোন পজিশন ঠেলে দিচ্ছে তাদেরকে। পার্থ, বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে কোনো আলোচনায় আমার আলোচনার একদম স্পেসিফিক বটম লাইন হচ্ছে, দেশ হিসেবে বাংলাদেশ যেভাবে চলে, বাংলাদেশ ক্রিকেটটা ওইভাবেই চলে। এটা আপনি একদম ঠান্ডা মাথায় মিলিয়ে দেখেন, আপনার এটা মনে পড়বে যে কোথাও কোনো সামঞ্জস্য আপনি বা সমন্বয় খুঁজে পাবেন না। এই যে গাজী আশরাফ লিপু বললেন, গণমাধ্যমে বললেন যে আমরা কারো কথা শুনে দল দেই না বা অমুক তমুক, যে উনি একটা হ্যাডম হয়ে গেছেন। উনি সৌরভ গাঙ্গুলির চেয়ে বড় আপনার ক্যাপ্টেন বা বড় ইন্ডিয়ানদের চেয়ে বড় নির্বাচক। গাঙ্গুলিও, আমি নিজের একটা আলোচনাতেও বলছি, গাঙ্গুলিও নির্বাচকদের এগেনস্টে গিয়ে অনিল কুম্বলের দিয়েছিল। ব্যাপারটা ওইরকম না, উনি মানে কনসেপ্টটাই বুঝতেছে না। ক্যাপ্টেন চাইছে, আপনি দেন নাই, কিন্তু ক্যাপ্টেনকে রেসপেক্ট করা উচিত ছিল আপনার। উনি মনে করতেছেন আমি লিটনের চাইতে বড় ক্যারেক্টার, কিন্তু আপনি আসলে কিছু পারতেছেন না লিপু ভাই। উনি এটা বুঝতেছে না, ওনার আসলে হচ্ছে না। একইভাবে উনি বুঝতেছে না, অসুবিধা নেই, ক্রিকেট বোর্ডও বুঝতেছে না। সো হয় কি, আপনি এই যে ক্রিকেট বোর্ডটা যারা চালাচ্ছেন, এদের কয়জন সত্যিকার অর্থে পরীক্ষিত সংগঠক? 25 জন ডিরেক্টরের মধ্যে তো আপনি 5 জন খুঁজে পাবেন না যে পরীক্ষিত সংগঠক। অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করছেন, আপনার কর্মচারী ছিলেন বা কেরানির কাজ করছেন, এরা হয়েছে ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, যাদের মাঠের ক্রিকেটের অর্গানাইজিং কোনো অ্যাবিলিটি নেই। একটা প্লেয়ার কীভাবে হ্যান্ডেল করতে হয়, একটা টিম কীভাবে হ্যান্ডেল করতে হয়, প্লেয়ারদেরকে কীভাবে আস্থায় নিয়ে কাজ করতে হবে, এরা ওইটা জানেই না, কেমনে চালাবে। এনিওয়েজ, মানে এরা ভালো কিছু করতে পারবে ন্যাশনাল টিম দিয়ে, ইনক্লুডিং প্লেয়ার। শুধু প্লেয়ার হলে তো হবে না, প্লেয়ারদের যারা চালায় তাদেরও তো ওই ব্যাপারটা থাকতে হবে। সো এটা আমার কাছে আনলাইকলি মনে হয়। মানে এই মাঠের বাইরের টেনশনগুলো জাতীয় দলেও পড়ছে, মাঠের খেলাও পড়ছে। দেবচৌধুরী, আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু পরামর্শক বা প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন কনসালটেন্ট নিয়ে আসতে চাইছে তারা, যেমন মার্ক বেভান, বাউচার, শোয়েব আখতার, এদেরকে নিয়ে আসার একটা চেষ্টা চলছে। ব্যাপারটা হলো গত বছর আমরা দেখতে পেয়েছি শাহিদ আফ্রিদির সাথে একটা কাণ্ড ঘটেছে, তাকে পেমেন্ট দেওয়া হয়নি, তুলকালাম হয়ে গেছে এটা নিয়ে। আমরা কি আরেকবার নাক কাটানোর পর্যায়ে চাচ্ছি কিনা? নেড়া বারবার বেলতলা যায়। বিসিবি হচ্ছে সেই নেড়া যারা বেলতলায় গিয়ে শুধু মাথা ফাটা না, উদম হয়ে যায়। হ্যাঁ, আপনি বিসিবিকে সবার আগে জিজ্ঞেস করেন 6টা ফ্র্যাঞ্চাইজি যাদের 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দেওয়ার কথা, তার আগে 2 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ব্যানে দেওয়ার কথা, যেটা আপনি আর ফেরত পাবেন না, ইরিভোকেবল। এটা দিছে কয়টা ফ্র্যাঞ্চাইজি দিছে? জিজ্ঞেস করুন তো বুলবুল ভাইরে, মিঠু ভাইরে, কি বলে তারা উত্তরটা দেয়? যদি বলে দিছে কাগজটা দেখতে চান, আমি কাগজটা দেখতে চাই, গণমাধ্যমে প্রকাশ করেন এই যে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি অমুক ফ্র্যাঞ্চাইজিতে। নোয়াখালী আসলে, নরসিংদী আসলে তো আমার কিচ্ছু যায় আসে না, অন্য যে কোনো ফ্র্যাঞ্চাইজি আসতে হবে, ফ্র্যাঞ্চাইজি আসতেই চাইবে। আপনি ফ্র্যাঞ্চাইজি কিনলেন বা নিতে চাইলেন, আমি নিতে চাইলাম, দ্যাটস ফাইন, এটা নিয়ে কোনো কথা নাই। পিসিবি যে বিপিএলটা চালাতে যাচ্ছে, যে প্লেয়ার লিস্টটা দেওয়া হচ্ছে, বাংলাদেশে যারা নির্বাচক আছেন এরা আসলে বিভিন্ন এইজ লেভেল থেকে শুরু করে, আমি বলছি তারা বিপিএলের যে যে প্লেয়ারগুলো সিলেক্ট করেছেন, অনেক প্লেয়ার আছে যারা নিয়মিত পারফর্ম করছেন, এরকম প্লেয়ারের নামই নাই, এরকম প্লেয়ারের নামই নাই। ইয়াং লেগ স্পিনার, ইয়াং লেফট আর্ম অর্থোডক্স, ইয়াং ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান ডি ক্যাটাগরিতে কেমনে থাকে আমরা বলেন তো? আকবর আলীও রয়েছেন সি ক্যাটাগরিতে। মানে আপনি চিন্তা করেন, তারা নিয়ে আসছে, মানে নাম তো একজন প্লেয়ার দিতেই পারে, রবি বেপারা, শামিত প্যাটেল, আমি শোয়েব মালিক, না শোয়েব মালিক, আই ডোন্ট নো। কিন্তু এই যে দুজনের কথা আমি বললাম, বিপিএল খেলে যাওয়ার পর তাদের ফ্র্যাঞ্চাইজির লোকজন আমার বলছে এটা পরীক্ষিত ফিক্সার,
রাভি বোপারা সামিত প্যাটেলরা পরীক্ষিত ফিক্সার। আপনি দেখেন তো কোন ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের নেয়, নজর রাখেন তাদের দিকে কি করে। লাস্ট ইয়ারের 900 পাতার রিপোর্ট, হ্যাঁ ভাই 900 পাতার রিপোর্ট প্রতিদিন 10 পাতা পড়লে তো 90 দিন লাগবে। কেউ পড়ছে বিসিবির? আমি নিশ্চিত কেউ পড়ে নাই। এই যে নামগুলা, একজন ওই যে আপনার সহসভাপতি মিস্টার শাখাওয়াত, তিনি বলে গেলেন যে আমরা এই নামগুলো প্রচার করব বা জানাবো, কিংবা প্লেয়াররা যাদের নাম আছে তারা খেলতে পারবে না। কয়েকদিনের মধ্যে 360 ডিগ্রি ঘুরে গিয়ে বলবো না, নাম প্রকাশ করা হবে না। কেন প্রকাশ করা হবে না ভাই? কার স্বার্থে? আপনারা 1 বছরে বলতেছেন যে ফার্দার তদন্ত প্রমাণ হইতে হবে। 1 বছরে পারেন না, আপনি আরো 10 বছরে পারবেন না। কারণ কি? কারণ ভেতরে ভেতরে কার সাথে কার কানেকশন এটা তো আমরা জানি না। সো আপনি যদি মনে করে থাকেন এখানে সবাই খুব সরল বিশ্বাসে, বিসিবিতে যারা আছেন বা বাইরে যারা আছেন, সরল বিশ্বাসে ক্রিকেটকে ভালোবেসে বিপিএল উন্নয়ন, দেশের ক্রিকেট উন্নয়নের জন্য আসছে, আপনি কিন্তু ভাই বিরাট ভুল করতেছেন। হ্যাঁ, এই বিপিএলটা যেভাবে হওয়ার কথা ছিল হয় নাই। বিসিবি যে ধরনের গাইডলাইন দিয়েছিল নিজেরাই সেই গাইডলাইন মানে নাই। বিসিবি যতটা সাস্টেইনেবল স্ট্রাকচার তৈরি করতে চেয়েছিল সেটা তারা পারে নাই। আপনি যদি কথা এবং কাজের মিলের হিসাব দেখেন বিপিএল নিয়ে, শুধুমাত্র বিপিএল গভর্নিং কাউন্সিল বা আপনার বিসিবির 10টা কথার মধ্যে 7টা, কিছু ক্ষেত্রে 8টা কথা তারা রাখতে পারে নাই। বিপিএলটা ঠিকঠাক মতো হবে এটা তাহলে আপনি কেন এক্সপেক্ট করেন? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এবার বেশ কিছু জিনিস লক্ষণীয়। বড় বড় মতো শাখাওয়াত হোসেন তিনি বলেন, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য, তিনি জানালেন যে উনি বলছিলেন না ফ্র্যাঞ্চাইজিগুলোকে যে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে না বিপিএল। মিস্টার শাখাওয়াতি তো বলেছিলেন যে আপনার ইন্টারেস্টিং মনে হচ্ছে না, ঠিক এরকম করে বলছিল। আমরা বলছি খুব ইন্টারেস্টিং, আপনারও আমার খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। কিন্তু এখন তারা তো বলছেন যে এখন আমরা একটা ক্রাইসিস মোমেন্ট পার করছে। এই বিপিএল ক্রাইসিস মোমেন্ট কেন? বিপিএল গত বছরে একই কথা এসেছে, এই বছরে একই কথা হচ্ছে। আসলে বিপিএল কবে ক্রাইসিস মোমেন্ট থেকে পার হয়ে একটা মানে নরমাল মোমেন্টে যাবে? বিপিএল নিয়ে এই উদগ্র আগ্রহ, কাঁচা খুলে ল্যাং ল্যাং করে টাকার পেছনে দৌড়ানোর যে আগ্রহ, এটা কেন? এত আগ্রহ কেন? ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ 20টা টিম, 15টা করে প্লেয়ার হলো, 300 প্লেয়ারের রুটি রুজি। আমি কোচ, কোচিং স্টাফ এদের বাদ দিয়ে বলছি, 20 জন করে ধরলে 400 মানুষের রুটি রুজি। 400 মানুষ। বিপিএল কয়টা প্লেয়ার খেলবে? 6 ফ্র্যাঞ্চাইজির সম্পর্ক 90টা, 100টা দেশি প্লেয়ার খেলবে। 400 মানুষের রুচি রুজি। 3বার ডেট পরিবর্তন হয়েছে ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগের। এই শাখাওয়াত সাহেব, ফাহিম সাহেবরা কি করছে? লিগ চালাইতে পারছে? শনিবার দিন মিটিং, 76টা ক্লাব, 43টা ক্লাব ওই মিটিংয়ে অ্যাটেন্ডই করবে না। ওরা বড় বড় কথা বলতেছে বসে বসে, বিপিএল চালাবে, হ্যান চালাবে, তেল চালাবে। বিপিএল চালায় বাংলাদেশ ক্রিকেটের কি উন্নতি হয়েছে? আপনাদের পকেট ভারী হয়েছে। ফার্স্ট ডিভিশনের 400 প্লেয়ার এবং কর্মকর্তা, কোচ, ট্রেনার যা খেলার সুযোগ পাচ্ছে না, ফার্স্ট ডিভিশন বন্ধ হয়ে রয়েছে। আপনি একটা কথা শুনছেন কারো মুখে? বিপিএলটা হচ্ছে একটা মানি মেকিং মেশিন। কালো, সাদা, নীল, হলুদ, যে কোনোভাবে যে যেভাবে পারে হেন টাকা আমায়, এটা হচ্ছে নেকেড ট্রুথ। যে কারণে বিপিএলটা যদি জঘন্য বিপিএল হয়, এদের আগ্রহে কোনো ভাটা কখনো পড়বে না। অবশ্যই আসলে টাকা কামানোর জন্য বিসিবি চেষ্টা করলেও ক্রিকেটার কতটা টাকা পাবে সেটাও আসলে টুর্নামেন্ট শেষে আমাদের দেখার অপেক্ষা থাকবে। অনেক ধন্যবাদ দেব চৌধুরী আমাদের সাথে থাকার জন্য।